আসসালামু আলাইকুম সুপ্রিয় অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ শাহাদাত খান রাশেদ আছি। আজকে তোমাদের সাথে কথা বলবো আমাদের ডিইউ এমসিকিউ প্র্যাকটিস এমসিকিউ উইক যেটা সেটার ক্লাস নিয়ে। সো সবাইকে আমি রিকোয়েস্ট করব, সবাই সবার জায়গা থেকে লাইভটাকে একটু শেয়ার করে দাও। পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, সামনে যেহেতু একটা সুযোগ তোমরা পেয়েছো, অর্থাৎ যেহেতু সেকেন্ড টাইম আমাদের সুযোগ হয়েছে আমরা পরীক্ষাটা দেওয়ার, সবাই কাইন্ডলি এই কয়েকটা দিন আমাদের সাথে লেগে থাকো। আশা করি তোমরা পরীক্ষার হলে গিয়ে ভালো একটা ফলাফল করতে পারবে। আর যেহেতু এখন শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করাবো, কারণ হচ্ছে আমাদের এই পরীক্ষাটা যেটা আমাদের রিটেক নেওয়া হচ্ছে সেটা শুধু এমসিকিউর উপর ভিত্তি করে হবে, যার কারণে আমরা এই উইকে তোমাদের সাথে মূলত এমসিকিউ প্র্যাকটিস করাবো। আর ওই এমসিকিউ গুলো আমরা প্র্যাকটিস করাবো যেগুলা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কমন উপযোগী, এবং যেই এমসিকিউ গুলাতে তোমাদের প্রবলেম একটু বেশি হয়ে থাকে। আজকে আমি যে এমসিকিউ গুলা তোমাদের সাথে আলোচনা করব সেগুলো একটু একটু জটিল। তো অপেক্ষাকৃত জটিল এমসিকিউ গুলাকে কিভাবে সহজে আমরা সমাধান করতে পারবো সেই বিষয়টা জানার জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকবো। সবাই কেমন আছো, কি অবস্থা? আমরা চলে যাব আমাদের এমসিকিউ উইকের প্র্যাকটিস সেশনে। দেখো, প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করব, এই প্রশ্নটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 16-17 সালে এসেছে। এটা একটা সমন্বয় জাবেদার প্রশ্ন। সো এই সমন্বয় জাবেদার প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারবো সেই বিষয়টা আমরা প্রথমে একটু দেখি। দেখো, প্রথমে যে বিষয়টা আমরা এখানে দেখব সেটা হচ্ছে, দেখো প্রশ্নটা আমি জাস্ট একবার পড়ে দিচ্ছি। বছরের শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম ভাড়া হিসাবের জের ছিল 32,000 টাকা। খেয়াল করবা, এরপরে যেখানে ডিসেম্বরের 1 তারিখে 4 মাসের অগ্রিম প্রদত্ত ভাড়া ছিল, এখন বলছে ডিসেম্বর 31 তারিখে প্রয়োজনীয় জাবেদ সমন্বয় দাখিলা দেওয়ার জন্য। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারবো সহজে, সেটার জন্য আমি জাস্ট 1 মিনিট সময় চাচ্ছি। যারা লাইভে আছো সবাই যুক্ত হয়ে যাও, কারণ এই প্রশ্নগুলা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো লাইভে যারা আছো সবাইকে একটু জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আবু সুফিয়ান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নারায়ণ সুর, স্যার নমস্কার। নমস্কার, ঠিক আছে। বাকি যারা আছো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও। পাশাপাশি তোমরা যেটা অবশ্যই করবা, তোমাদের বন্ধু বান্ধবকে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, এবং বন্ধু বান্ধব যারা আছে সামনে আমাদের ডিইউ এক্সাম দিবে সবাইকে কাইন্ডলি মেনশন করে দাও, যাতে যাতে করে আমরা একসাথে ক্লাসটা সবাই এনজয় করতে পারি। সো আর কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের আলোচনায়। জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকি যারা আছেন আমাদের সাথে সবাই একসাথে লাইভে যুক্ত হয়ে যান। আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ক্লাসটা অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য, কারণ ভাইয়া আজকে আমি যে প্রশ্নগুলা সলভ করাবো এই প্রশ্নগুলা অপেক্ষাকৃত একটু জটিল। সো এই প্রশ্নগুলা যদি আমরা সমাধান করতে পারি, মোটামুটি ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের অনেক সমস্যার সহজ সমাধান হয়ে যাবে। সো সবাইকে একটু রিকোয়েস্ট করব, সবাই সবার বন্ধু বান্ধবকে একটু কাইন্ডলি মেনশন করে দাও। দেখো, আমরা প্রশ্নটা সলভ করতে যাচ্ছি। সবাই ঠিক, সাউন্ড ঠিক আছে কিনা, সবাই সবকিছু শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। হ্যালো, সাউন্ড শোনা যাচ্ছে তো? আসসালামু আলাইকুম ভাইয়া মায়াবী কুন্নাস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া নমস্কার। ওকে, তো আমরা এই প্রশ্নটা যে সমাধান করতে যাব, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা শেখ হাসিনা, জয়, মায়াবী কন্যা, খাদিজা খানম, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে প্রথম প্রশ্নটা যে সলভ করব সেই প্রশ্নটাতে আমরা চলে যাচ্ছি। দেখো, এখানে যে প্রবলেমটা আছে, আমাদের একটা প্রশ্নে বলছে সমন্বয় দাখিলা করার জন্য। এই প্রশ্নটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রশ্নটাতে কি ছিল, যে বছরের শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম ভাড়া ছিল। ভাইয়া কি ছিল? অগ্রিম ভাড়া। এই জাতীয় সমস্যার সমাধানের জন্য আমি জাস্ট একটা টেকনিক বলবো, তোমরা মাথায় রাখবা। সমন্বয় দাখিলা সমাধান করতে গেলে যদি আমরা অগ্রিম সংক্রান্ত কোনো সমন্বয় দাখিলা দেখি, আবারও বলছি কি সংক্রান্ত? অগ্রিম সংক্রান্ত, তাহলে আমরা একটা টেকনিক অবলম্বন করবো। টেকনিকটা কি ভাইয়া? আমি পাশে জাস্ট লিখে দিচ্ছি। টেকনিকটা হচ্ছে এটা, আমাদের উপরে যদি আমাদের অগ্রিম ভাড়া বা সম্পদ থাকে, তাহলে আমরা সমন্বয় জাবেদায়
সম্পদ, অর্থাৎ অগ্রিম ভাড়া একটা সম্পদ। সম্পদ থাকলে আমরা সমন্বয় জাবেদায় খরচের জাবেদা দিব। কিসের জাবেদা ভাইয়া? খরচের জাবেদা দিব। তাহলে কি বললাম, যদি সম্পদের ব্যালেন্স নিয়ে অঙ্ক শুরু হয় অগ্রিম সংক্রান্ত হলে আমরা সম্পদ থাকলে খরচের জাবেদা দিব, আর যদি খরচ থাকে ঠিক বিপরীত, অর্থাৎ সম্পদের জাবেদা দিব। দায় থাকলে আয়ের জাবেদা দিব, আয় থাকলে দায়ের জাবেদা দিব। টেকনিকটা তোমরা সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। তাহলে আমরা আমাদের শর্ত অনুসারে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবে যে ছিল 32,000 টাকা, এটা আমাদের জন্য সম্পদ না খরচ ভাইয়া বলো তো? আমরা সবাই জানি এটা আমাদের জন্য একটা সম্পদ। তাহলে যেহেতু এই সম্পদের ব্যালেন্স দেওয়া আছে, আমরা কার জাবেদা দিব? খরচের জাবেদা। তাহলে আমরা দেখি যে আমাদের এই অঙ্কে খরচ কত। এখন খেয়াল করো, বলছে অগ্রিম যে প্রদত্ত ভাড়া ছিল ভাইয়া, খেয়াল করবা এই অগ্রিম 4 মাসের ভাড়া ছিল কত টাকার? 32,000 টাকার। তো তোমরা তো জানো 4 মাসের ভাড়া যদি 32,000 টাকা হয়, এক মাসের ভাড়াটা কত হবে? 4 8 32, 8,000 টাকা। তার মানে আমাদের ডিসেম্বর মাসের 1 তারিখে যখন 4 মাসের ভাড়া থাকবে অগ্রিম, ডিসেম্বর মাসের 1 তারিখে, এখন ভাইয়া আমরা কিসের জাবেদা দেব? খরচের জাবেদা। তাহলে ডিসেম্বরের শেষে 31 তারিখে কয় মাসের ভাড়াটা খরচ হয়ে যাবে? 1 মাসের। কারণ আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কয় দিন? 30 দিন বা 1 মাস। তাহলে আমার 4 মাসের ভাড়া ছিল অগ্রিম, যেখানে যেটাকে আমরা সম্পদ হিসেবে লিখেছি, এখন আমরা 1 মাসেরটা খরচ হিসেবে দেখাবো। তাহলে 1 মাসের ভাড়া খরচ কত? 8,000 টাকা। তাহলে আমাদের জাবেদা কি হবে? জাবেদার নিয়ম হচ্ছে আমাদের উপরে যেটা থাকবে অগ্রিম প্রদত্ত ভাড়া কি স্বাভাবিকভাবে ডেবিট, এখন উল্টো হয়ে যাবে, অর্থাৎ ক্রেডিট হয়ে যাবে। কারণ এখন আমরা খরচ বাড়াবো আর সম্পদ কমাবো। কারণ ওই যে 4 মাসের মধ্যে 1 মাসের ভাড়া আমাদের খরচ হয়ে গেছে, তার মানে এটা আমাদের ব্যয় বাড়াবে। অন্যদিকে ওই 4 মাসের সম্পদের মধ্যে 1 মাসের সম্পদটা কমে যাবে। দ্যাট মিনস আমাদের ব্যয় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস হবে। সেক্ষেত্রে আমাদের সঠিক জাবেদা কি হবে? এই যে উম নাম্বার, ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। কোথায় আছে? ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট কোথায় আছে বলো তো? অগ্রিম ভাড়া, এখানে অগ্রিম ভাড়া ক্রেডিট। তার মানে ভাড়া খরচ ডেবিট, প্রাপ্য ভাড়া হিসাব ক্রেডিট হবে না। ভাড়া প্রাপ্য ভাড়া হিসাব ক্রেডিট, ভাড়া খরচ ডেবিট, ভাড়া খরচ ক্রেডিট হবে না, অগ্রিম প্রদত্ত ভাড়া ডেবিট হবে না। তাহলে ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। 24,000 হবে না, অগ্রিম ভাড়া হবে না, অগ্রিম প্রদত্ত ভাড়া হবে না। ওকে, ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। এখানে আমাদের হবে অগ্রিম প্রদত্ত ভাড়া, এখানে একটু ভুল ছিল হয়তো, অগ্রিম ভাড়া ক্রেডিট হবে। ওকে, তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা হবে? ভাড়া খরচ ডেবিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, আমরা সবার কাছ থেকে একটু মতামত জানতে চাচ্ছি। সবাই ক্লিয়ার কিনা? তাহলে এখানে অগ্রিম ভাড়া হবে, এখানে প্রাপ্য হবে না, অগ্রিম ভাড়া। ওকে, অগ্রিম ভাড়া ক্রেডিট। তাহলে প্রথম জার্নালটা কিভাবে আমরা সমাধান করতে পেরেছি সেটা আমরা দেখে নিলাম। এবার 2 নাম্বার প্রশ্নটা আমরা একটু সমাধান করব। খেয়াল করো, 2 নাম্বার প্রশ্ন যদি আমরা সমাধান করতে যাই, তাহলে শুরুতে আমরা দেখব প্রশ্নটা কি বলেছে, আমাদের অ্যান্সার কি চেয়েছে। দেখো, প্রশ্ন বলেছে 2015 সালের 1 জানুয়ারি তারিখে আমাদের দেনাদারের পরিমাণ ছিল ভাইয়া 2,50,000 টাকা। কুরিন সঞ্চিতির জের ছিল 10,000 টাকা। নিট ধারে বিক্রয়, নিট বাকিতে বিক্রয় বা ধারে বিক্রয়ের পরিমাণ ছিল ভাইয়া 5 লক্ষ টাকা। দেনাদারের কাছ থেকে আমরা আদায় করেছি 4,30,000 টাকা। কুরিন বাবদ অবলম্বন হয়েছে 20,000 টাকা। বলছে বছর শেষে দেনাদারের উপর 5%। কুরিন সঞ্চিতি ধার্য করা হলে কুরিন সঞ্চিতির সমাপনী জের কত? প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন, আমরা একটু সবাই অ্যান্সার করার ট্রাই করব। জাস্ট 1 মিনিট সময় দিলাম, এরপরে আমরা অ্যান্সার করব। আমরা সবাই জানি একটা কথা, আমি ধরিয়ে দিচ্ছি তোমাদের, কুরিন সঞ্চিতির সমাপনী জের কার উপর ধরতে হবে? আমরা জানি কুরিন সঞ্চিতি যে দুইটা জিনিসের উপর ধরা যায়। আমরা জানি কুরিন সঞ্চিতির জের কার উপর ধরা যায়? কুরিন সঞ্চিতি, খেয়াল করবা, একটু খেয়াল করো, কুরিন সঞ্চিতির জের আমরা বিক্রয়ের উপরও ধরতে পারি, আবার দেনাদারের উপরও ধরতে পারি। তো আমরা এর আগে আলোচনা করেছি, যারা আমাদের সাথে ক্লাসে ছিলে, আমরা বলেছি কুরিন সঞ্চিতি যদি
ধারে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য করা হয়, সেটা হবে কুরিন সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ বা লাভ ক্ষতি হিসাবে চার্জ বা কুরিন সঞ্চিতির অতিরিক্ত পরিমাণ। কিন্তু কুরিন সঞ্চিতির জের যদি দেনাদারের উপর ধরা হয় সেটা হবে কুরিন সঞ্চিতির সমাপনী জের। তার মানে সমাপনী দেনাদারের উপর যখন আমরা কুরিন সঞ্চিতির জের ধার্য করব তখন আমরা সমাপনী কুরিন সঞ্চিতি পাবো অথবা কুরিন সঞ্চিতির সমাপনী জের পাবো। এখান থেকে কি বোঝা যাচ্ছে, আমার এই কুরিন সঞ্চিতির সমাপনী জের বের করতে হলে আমার কুরিন সঞ্চিতির জেরটা কার উপর ধরতে হবে? সমাপনী দেনাদারের উপর। কিসের উপর? সমাপনী দেনাদারের উপর। তাহলে তোমরা টেকনিক্যালি আমি বলে দিয়েছি, তোমরা এখন বের করো কত হবে। খাদিজা খানম, মায়াবী কন্যা, জান্নাত মন, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই অ্যান্সার করতেছে। অ্যাডমিশন ক্যান্ডিডেট ওয়ান মোর ভাইয়া, আমাদের একটু সময় কম, আমরা একটু দ্রুত অ্যান্সার করব। ওকে, আমরা একটু দ্রুত অ্যান্সার করব, কারণ এই প্রশ্নগুলা আমরা এর আগে অনেকবার করিয়েছি তোমাদের, তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু অলরেডি জানো। তো সেক্ষেত্রে আমরা এখন জাস্ট ধরিয়ে দিচ্ছি, সেজন্য আমরা হয়তো সময় অত বেশি নিব না। দেখো, আমরা যদি শুরুতে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে দেখো আমাদের, আমি বলেছি এই যে কুরিন সঞ্চিতির সমাপনী জের কার উপর ধরবো? সমাপনী দেনাদারের উপর। তাহলে আমি প্রথমে সমাপনী দেনাদার বের করে দিব। তাহলে সমাপনী দেনাদার যারা অ্যান্সার করতেছেন দ্রুত অ্যান্সার করেন, আমি দেখতেছি কারা কারা অ্যান্সার করছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শেখ হাসিনা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা দেখো আমাদের সমাপনী দেনাদার কিভাবে হবে ভাইয়া? আমাদের শুরুতে দেনাদারের পরিমাণ, প্রারম্ভিক দেনাদারের পরিমাণ ছিল 2,50,000। তাহলে আমরা প্রারম্ভিক দেনাদার 2,50,000 লিখলাম। এটার সাথে ধারে বিক্রয় করলে আমাদের দেনাদার বাড়বে না কমবে ভাইয়া? যদি বাকিতে বিক্রয় হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের দেনাদার বাড়ে। সেজন্য আমরা কি করব, এই 2,50,000 সাথে ধারে বিক্রয়ের পরিমাণ 5 লক্ষ টাকা যোগ করব। 5 লক্ষ টাকা যোগ করব। এরপরে দেখো দেনাদারের কাছ থেকে আমরা আদায় করে ফেলেছি 4,30,000, তার মানে এটা দেনাদারকে কমাবে, এটা আমরা এখান থেকে মাইনাস করে দিব। এরপরে দেখো কুরিন বাবদ দেনাদারের কাছ থেকে আবার কুরিন বাবদ অবলোকন। ভাই আমরা সবাই জানি কুরিন হলেই প্রতিষ্ঠানের দেনাদারটা হ্রাস পায় বা কমে যায়, সেক্ষেত্রে আমাদের এই কুরিন যে 20,000 টাকা এটাও আমরা কি করব, মাইনাস করে দিব। তাহলে এভাবে আমরা সমাপনী দেনাদারটা পাবো। কিভাবে? প্রারম্ভিক দেনাদারের সাথে ধারে বিক্রয় যোগ আর কুরিনটা কি হবে, দেনাদারের কাছ থেকে আদায় এবং কুরিনটা মাইনাস করব। ওকে, মাইনাস করার পরে আমরা সমাপনী দেনাদার পাবো। বলেন তো সমাপনী দেনাদারের জের কত? সমাপনী দেনাদারের জের কত? ভাইয়া আপনারা একটু রেসপন্সটা বাড়াবেন, আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, কারণ ক্লাসটা আপনাদের জন্য নেওয়া। সো আপনারা কখনো এটাকে হেলায় ফেলে দিবেন না, আপনাদের জন্য এই ক্লাসটা নেওয়া। তাহলে সমাপনী দেনাদার হবে ভাইয়া কত? 3 লক্ষ টাকা। আমরা যোগ বিয়োগ করার পরে আমরা শেষে পাবো 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার উপর কি ধরতে বলেছে? আমরা পার্সেন্টেজ ধরবো। কত পার্সেন্ট? কুরিন সঞ্চিতির জের হচ্ছে 5%। তাহলে 3 লক্ষ টাকার উপর তুমি সরাসরি 5% বের করো। 3 লক্ষ টাকার 10% কত? 30,000। 5% তার অর্ধেক, অর্থাৎ 15,000। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 15,000 খ। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? 15,000 টাকা হচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ যারা অ্যান্সার করেছেন, অসংখ্য ধন্যবাদ। আরো যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই বলবেন, আমি আবার বলে দিব। তাহলে আমরা প্রথমে যেটা করেছি, আমরা সমাপনী দেনাদারটা বের করে নিয়েছি। কিভাবে? আমাদের প্রারম্ভিক দেনাদারের সাথে ধারে বিক্রয় যেটা দেনাদারকে বাড়াবে সেটা যোগ করেছি। দেনাদারের কাছ থেকে আদায় হলে দেনাদার কমবে সেটা বিয়োগ করেছি। কুরিন হলে দেনাদার কমবে সেটা বিয়োগ করে আমরা সমাপনী দেনাদার বের করেছি, যার উপর 5% কুরিন ধরে সমাপনী কুরিন সঞ্চিতির জের বের করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার 3 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখব। খুবই জটিল প্রশ্ন, এটা আপনারা পারবেন না, কারণ আমরা এই যে লাভ বা ক্ষতি আমরা খুব ইজিলি ভাবে বের করতে পারি। তবে এই অঙ্কটা আমি একটু অন্যরকম অঙ্ক দিয়েছি। কেমন? এটাতে একটু কিন্তু ঝামেলা আছে, ঝালেমা আছে। ঝালেমাটা কিরকম দেখেন ভাইয়েরা, এই প্রশ্নে কিন্তু আপনাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বলছে। সাধারণত আমরা যদি লাভ বা ক্ষতি সংক্রান্ত অঙ্ক করতে যাই তখন আমাদেরকে পুঞ্জীভূত অবস্থায় একটা জের দেওয়া থাকে,
যদি পুঞ্জীভূত অবচয়ের যে দেওয়া নাও থাকে, আমাদের পদ্ধতিটা থাকে কি সরল রৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, যেখানে অবচয় প্রতি বছর সমান হয়। কিন্তু দেখেন এই প্রশ্নে কিন্তু সরল রৈখিক পদ্ধতি না, এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তার মানে এই অঙ্ক করতে গেলে তোমাকে যে পুঞ্জীভূত অবচয় তুমি বের করবা সেটা কিন্তু একটু ঝামেলা আছে। তারপরে আমি চেষ্টা করব তোমাদেরকে এই প্রশ্নটা সহজে কিভাবে করে দেওয়া যায়। তো এটার অনেকগুলো টেকনিক আছে, আমরা টেকনিকে যাব না, আমি একবারই প্রথমে বেসিক বিষয়টা নিয়ে একটু আলাপ করি। তাহলে আমরা প্রথমে এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার 20%, সেটা কিসের উপর ভিত্তি করে ধরবো বলতো? আমরা আমাদের এখানে সরঞ্জামের ক্রয় মূল্য আছে, আবার ভগ্নাবশেষ মূল্য আছে। বলতো আমরা এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে আমরা কি ভগ্নাবশেষ মূল্যটাকে বিবেচনা করব না করব না? একটু অ্যান্সার দাও তো, আমি দেখি তোমরা কে কে অ্যান্সার দিতে পারো। ওকে, ধন্যবাদ। একটু অ্যান্সার দিতে পারেন সবাই, একটু অ্যান্সার দাও। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মাথায় রাখবা, আমরা যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করতাম, আমরা কি করতাম? ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিতাম, বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় বের করতাম। কিন্তু এই অঙ্কে ক্রমহ্রাসমান জের হওয়ায় আমরা ভগ্নাবশেষ মূল্যটাকে বিবেচনা করব না, জাস্ট ক্রয় মূল্যের উপর অবচয় বের করব। তো ক্রয় মূল্যের উপর অবচয় যদি বের করি, আমাদের এখানে অবচয় হচ্ছে 4 বছর আগ থেকে। তাহলে 4 বছরের অবচয় কত ছিল? আমি যদি প্রথম বছর এভাবে চিন্তা করি, প্রথম বছর আমাদের সম্পদ ছিল কত? 1 লক্ষ টাকা। আমি জাস্ট দেখাচ্ছি, 1 লক্ষ টাকা ইন্টু কত কত পার্সেন্ট অবচয়? 20% অবচয়। তাহলে 1 লক্ষ টাকার 20% অবচয় কত ভাইয়া? 20,000। দ্বিতীয় বছর যখন তুমি অবচয় বের করবা, তখন কি করবা? এই 1 লক্ষ থেকে 20,000 মাইনাস করবা, কত টাকার উপর ধরবা? 80,000 টাকার উপর ধরবা। কত পার্সেন্ট? 20%। তাহলে 1 দুগুণে 16,000 টাকা। কথা কি বোঝা গেছে? এভাবে করবে। এবার তৃতীয় বছর কত টাকার উপর অবচয় ধরবা বলো তো? তৃতীয় বছর কত টাকার উপর অবচয় ধরবা ভাইয়া? তৃতীয় বছর কত টাকার উপর অবচয় ধরবা বলেন? তৃতীয় বছর কত? 80 থেকে 16,000 মাইনাস করবেন, 64,000। 64,000-এর উপর কত পার্সেন্ট? 20% অবচয় ধরবেন, কত হবে? 6,000, 12,800, 12,800 টাকা। ওকে, এবার শেষ বছর আপনি কত টাকার উপর অবচয় ধরবেন বলেন তো? 64 থেকে আপনি 12 মাইনাস করবেন, 64 থেকে আপনি 12 মাইনাস করবেন, 12 মাইনাস করলে কত হবে? 12,800 মাইনাস করলে 51,200। এই 51,200-এর উপর আপনি 20% অবচয় ধরবেন। ওকে, কারণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি প্রত্যেক বছর ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিয়ে পরের বছরের অবচয় ধরা হয়। প্রত্যেক বছরের ক্রয় মূল্য থেকে অবচয় বাদ দিয়ে পরের বছরের অবচয় ধরা হয়। তাহলে এবার 51,500 টাকার উপর আপনি 20% অবচয় ধরেন, তাহলে কত আসবে? 10,000। ক্যালকুলেশনটা করলে কত আসবে? 10,000, 10%, 20%। ওকে, 10,240। এই যে 10,240, 10,240, 240, এই হচ্ছে আমাদের 4 বছরের অবচয়। দেখেন এই যে 4 বছরের অবচয় আমরা বের করলাম, এই 4 বছরের অবচয় যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হবে পুঞ্জীভূত অবচয়। তার মানে আপনাকে প্রথমে পুঞ্জীভূত অবচয়টা বের করে নিতে হবে, 4 বছর পরের পুঞ্জীভূত অবচয়টা বের করে নিতে হবে। তাহলে এটা একটা টেকনিক আছে। আরো সহজ একটা টেকনিক আছে, সেটা আমি বলবো। সেটা হচ্ছে আপনি কত বছরের অবচয়, পুঞ্জীভূত অবচয় বের করবেন? 4 বছর। সেক্ষেত্রে আপনি কি করবেন? সম্পদের ক্রয় মূল্য হচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ থেকে আপনি 20%, তো 4 বার 20% মাইনাস করে দিবেন। সেটাও ক্যালকুলেশন আপনাকে করতে হবে। এই 4 বার 20% মাইনাস করে দিলে আপনার বহিঃমূল্য আসবে। তাহলে ক্রয় মূল্য থেকে বহিঃমূল্য মাইনাস করলে আপনি পুঞ্জীভূত অবচয় পাবেন। সেটাও আরেকটা টেকনিক। তো এই জাতীয় প্রশ্ন সাধারণত কম আসবে। তাহলে এই 4টা অবচয় আমরা যোগ করলে আমরা টোটাল কত পাবো ভাইয়া? 4 বছরের পুঞ্জীভূত অবচয় কত পাবো? আমরা একটু যোগ করে ফেলি। ওকে, মুখে মুখে একটু যোগ করে ফেলেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে,
59,040, 59,040, এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে 4 বছরের পুঞ্জীভূত অবস্থায় 59,040। এখন আপনি খুব সহজে আপনি কি করতে পারবেন, আপনি যন্ত্রপাতির লাভ ক্ষতি বের করতে পারবেন, কারণ আপনি ক্রয় মূল্য থেকে কি করবেন, বহিমূল্য বাদ দিবেন। এখন আসেন, আপনি আমাদের যন্ত্রপাতির ক্রয় মূল্য কত ছিল ভাইয়া, তাহলে এখন আমি বহিমূল্য বের করব, সম্পদের বহিমূল্য বের করব, বহিমূল্য বের করব। ওকে, সবাই একটু তাকান, আমরা এখন সম্পদের বহিমূল্য বের করব। বহিমূল্য বের করব কিভাবে, আমাদের সম্পদের বহিমূল্য, বহিমূল্য কিভাবে বের করব, সম্পদের ক্রয় মূল্য ছিল কত, 1 লক্ষ টাকা। 1 লক্ষ থেকে আমরা পুঞ্জীভূত অবচয় কত পেয়েছি, 59,040। এটা মাইনাস করার পরে আমরা পাবো হচ্ছে বহিমূল্য। তাহলে এই সম্পদের ক্রয় মূল্য থেকে আপনি কি বাদ দিয়েছেন, পুঞ্জীভূত অবচয়। এটা হচ্ছে ভাইয়া পুঞ্জীভূত অবচয়। আমরা ক্রয় মূল্য থেকে কি বাদ দিয়েছি, ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে বহিমূল্য বের করেছি। সবাই ক্লিয়ার কিনা? তাহলে ক্রয় মূল্য থেকে আপনি পুঞ্জীভূত অবচয় বাদ দিলে বহিমূল্য বের করতে পারবেন। আর পুঞ্জীভূত অবচয় বের করার টেকনিক কিন্তু আমি আপনাকে বলে দিয়েছি। ওকে, তাহলে আপনি কি করবেন, 1 লক্ষ থেকে 59,040 মাইনাস করবেন, তাহলে আপনাদের কত আসবে বলেন তো, 40,960, 40,960। এখন দেখেন, আপনি বিক্রি করেছেন কত টাকায়, সম্পত্তিটা বিক্রি করেছেন 32,000 টাকায়। এখন আপনি বলেন লাভ হবে না ক্ষতি হবে, আপনার সম্পদের অ্যাকচুয়ালি বহিমূল্য হচ্ছে কত, বহিমূল্য হচ্ছে 40,960, কিন্তু আপনি সম্পদটাকে কি করেছেন, কত টাকায় বিক্রি করেছেন, বিক্রি করেছেন 32,000 টাকায়। তাহলে বহিমূল্য চেয়ে কম মূল্যে বিক্রি করলে আপনার কি হবে, লাভ না ক্ষতি, অবশ্যই ক্ষতি। তাহলে ক্ষতি হবে কত হবে, আপনি 40,960 থেকে কত মাইনাস করবেন, 32,000 মাইনাস করবেন, তাহলে কত হবে, 8,960 টাকা। এটা হচ্ছে আপনার ক্ষতি। সবাই ক্লিয়ার কিনা, লোকসান কত, 8,960, 8,960। কে কে পেরেছেন একটু দেখেন তো, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এই অঙ্কটা একটু অপেক্ষাকৃত জটিল, কারণ হচ্ছে আমরা সাধারণত কি পাই, আমি বলছি আজকে একটু জটিল টাইপের কিছু ম্যাথ করাবো, যেগুলো হচ্ছে আমাদের একটু অন্যরকম। আমরা সাধারণত এই জাতীয় ম্যাথ গুলাতে আমরা ক্রমহ্রাসমান যে পদ্ধতি পাই না, আমরা পাই সরল রৈখিক। তো সরল রৈখিক তো সোজা, আমরা জাস্ট 1 বছরের অবসর বের করলে 4 বছরের পুঞ্জীভূত অবসর 4 দিয়ে গুণ করে বের করে ফেললে। কিন্তু ক্রমহ্রাসমান বের করতে হলে ভাইয়া কি করতে হবে, ক্রমহ্রাসমান বের করতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই প্রত্যেক বছরের অবশ্যই আলাদা আলাদা, সেজন্য এটা আমরা ভেঙে ভেঙে দেখিয়েছি। আর একটা সহজ টেকনিক আছে, আপনি কি করবেন, আপনি 1 লাখ টাকা থেকে 4 বার 20% বাদ দিবেন। আপনি যদি বহিমূল্য বের করতে চান, 1 লক্ষ থেকে সরাসরি 20%, -20%, -20%, এভাবে 4 বাদ দিলে আপনি সরাসরি কি পেয়ে যাবেন, বহিমূল্য পেয়ে যাবেন। ওই বহিমূল্যের সাথে বিক্রি মূল্য তুলনা করে দিবেন, তাহলেই হবে। অর্থাৎ আপনি যদি এভাবে করেন, 1 লাখ -20%, -20%, -20%, এভাবে করলে সমান দিলে সমান চিহ্ন চাপার পরে আপনার চলে আসবে কত, আপনার চলে আসবে হচ্ছে 40,960। সেটার সাথে আপনি কি করবেন, এটা তুলনা করবেন। সহজ টেকনিকে আপনি করতে পারবেন। সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার কিনা বলেন তো? আপনারা রেসপন্স বাড়ান না কেন ভাই, ক্লাস কি ভালো লাগছে না, আপনারা কি বুঝতে পারেন নাই? এখন আর তো সময় নাই, যদি যারা বুঝবেন না, যারা বুঝতে পারবে না তাদেরকে আর সময় দেব না। ওকে, একবার বুঝাবো। এবার 4 নাম্বার প্রশ্নটা আমরা নিচ্ছি, 4 নাম্বার প্রশ্নটা। ওকে, 4 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার একটু করবেন আপনারা। প্রশ্নটা কি ছিল ভাইয়া, প্রশ্নটা ছিল আমাদের, এটা সমচ্ছেদ বিন্দুর একটা অঙ্ক। তো সমচ্ছেদ বিন্দুর অঙ্ক কিন্তু আমরা পারি, সবাই পারি, জাস্ট আপনারা অ্যান্সার করবেন। এটাও ঢাবির কত সালে, 16-17 সালের প্রশ্ন। তারানগর কোম্পানির একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয়, মানে একক প্রতি বিক্রয় মূল্য 120 টাকা, পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 72 টাকা, আর স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় হচ্ছে 3,84,000 টাকা। মাথায় রাখবেন সব সময়, এই সমচ্ছেদ বিন্দুর অঙ্কগুলোতে স্থির ব্যয় সবসময় টাকায় থাকবে, আর একক প্রতি বিক্রয় মূল্য বা একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা এটা সাধারণত এককে থাকবে। পরিবর্তনশীল ব্যয় বা বিক্রয় মূল্য এগুলা এককে থাকে, আর স্থির ব্যয়টা
সব সময় সাধারণত টাকায় থাকবে, সেটা এককে থাকবে না কখনো। ওকে, তো এখন আমরা একটা বিষয় দেখব, কারণ স্থির ব্যয়ের এককটা পরিবর্তনশীল আর পরিবর্তনশীল ব্যয়ের এককটা স্থির, সেজন্য সেগুলা এককে থাকে, স্থির ব্যয়টা টাকায় থাকে। এখন আসেন, বলছে 96,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত টাকা পণ্য বিক্রয় করতে হবে। এখন এই জাতীয় প্রশ্ন আমরা হয়তো কম সমাধান করেছি। আমরা যেটা সমাধান করেছি যে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। তো সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের আমরা একটা সূত্র সবাই জানি, যে সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিন্দু যদি এককে বা টাকায় বের করতে বলে, তখন আমরা কি করি স্থির ব্যয়কে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন দ্বারা ভাগ করি। মনে আছে কিনা? তাহলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে? একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা কি করি? মাইনাস করে দিই। খেয়াল করবা, এই সূত্রটা দিয়ে আমরা সমচ্ছেদ বিন্দু একক করি, অথবা অনেক সময় এখানে অনুপাত দিয়ে ভাগ করলে আমরা টাকা পাই। এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু এককের সূত্র, আমরা সবাই এটাকে চিনি। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু সমচ্ছেদ বিন্দু চায় নাই, বলছে যে এত টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে। ভাইয়া কোনো প্রবলেম নাই, যা আছে তাই, এই একই সূত্র দিয়ে আমরা সেটা করব। এখন আমরা একটা জিনিস জানি, সমচ্ছেদ বিন্দু মানে কি? যেখানে আয় সমান ব্যয় হয়, মানে আয় ব্যয় যেখানে সমান হয়, অর্থাৎ লাভও হয় না লসও হয় না, সেটাকে আমরা সমচ্ছেদ বিন্দু বলি। এই সেন্সে আমার যদি 96,000 টাকা লাভ হয়, তার মানে এটার সাথে আমি জাস্ট এই 96,000 টাকা মুনাফাটা যোগ করে দিলেই বুঝবো, কারণ এটা দিয়ে এটাকে ভাগ করলে তো আমি আয় ব্যয় জিরো পাবো, তাহলে এটার সাথে 96 যোগ করে দিলেই আমি মুনাফা পেয়ে যাব। তার মানে আমি কত একক বিক্রি করতে হলে, আমার 96,000 টাকা মুনাফা অর্জন করতে হলে কত একক পণ্য বিক্রি করতে হয়, এটা চাইলে ওই সমচ্ছেদ বিন্দু সূত্রটার সাথে আমরা জাস্ট মুনাফাটা যোগ করে দিব। ওকে, তাহলে জাস্ট স্থির ব্যয়ের সাথে আমরা প্রত্যাশিত মুনাফাটা যোগ করে আর একক প্রতি পরিবর্তনশীল একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ বা অনুদান প্রান্ত দিয়ে ভাগ করব। আর অনুদান প্রান্ত বের করতে হয় বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করে। তাহলে এটাকে আমরা সহজে কিভাবে উপস্থাপন করতে পারি? আমাদের স্থির ব্যয় কত হচ্ছে? 3,84,000। তোমরা 3,84,000 লিখবা, যোগ কত টাকা? যোগ হচ্ছে আমার মুনাফা অর্জন করতে বলেছে 96,000 টাকা, এটা যোগ করে দিবা। যোগ করে ভাগ করবা কত দিয়ে? আমাদের একক প্রতি বিক্রয় মূল্য 120, আর এখান থেকে কন্ট্রিবিউশন হচ্ছে 72, মাইনাস করো, মাইনাস করে এবার যোগ বিয়োগ করো, তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? অ্যান্সার আসবে হচ্ছে 10,000 একক। কত একক? 10,000 একক। কারো কোনো প্রবলেম আছে এই প্রশ্ন সলভিং এ? কারো কোনো প্রবলেম হচ্ছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা পরের অংশে চলে যাব। আজকের ম্যাথগুলা কিন্তু এত সহজ দিচ্ছি না, আমি একটু অন্যরকম ম্যাথ দিচ্ছি। এবার ম্যাথের বাইরে আমরা একটা থিওরি সলভ করি। ওকে, ম্যাথ তো অনেক করালাম, আমরা এবার একটা থিওরি সলভ করি। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের 5 নাম্বার যে প্রশ্নটা বলছে, মিলকরণ নীতির প্রাথমিক উদ্দেশ্য কোনটা? মিলকরণ নীতির প্রাথমিক উদ্দেশ্য, মিলকরণ নীতি মানে কি ভাইয়া? মিলকরণ নীতি জিনিসটা কি বলেন তো? মিলকরণ নীতি জিনিসটা কি আমরা সবাই একটু জানি। মিলকরণ নীতি মানে কি? এই নীতির অন্য নাম কি? মিলকরণ নীতির আরেকটা নাম হচ্ছে ব্যয় স্বীকৃত নীতি। কি নীতি? ব্যয় স্বীকৃত নীতি, অথবা এটাকে আমরা বলতে পারি ম্যাচিং নীতি। কি নীতি? ম্যাচিং নীতি। এই নীতির মূল বক্তব্য কি বলেন তো? আমি অ্যান্সার চাচ্ছি। ওকে, এই নীতির মেইন কথা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের এই যে মিলকরণ, ব্যয়কে ওই প্রতিষ্ঠানের আয়ের সাথে মিল করতে হবে। ব্যয়কে কার সাথে ম্যাচিং করতে হবে? আয়ের সাথে ম্যাচিং করতে হবে। এটা হচ্ছে এই নীতির মূল উদ্দেশ্য। এখন প্রশ্নে কি ছিল? মিলকরণ নীতির প্রাথমিক উদ্দেশ্য কোনটি? ব্যবসায় সকল তথ্য প্রকাশ করা? কখনোই না। তথ্য সরবরাহকে সকল তথ্য প্রদান? এটাও না। বিভিন্ন সময়কালের আর্থিক তথ্য প্রদান? এটাও না। বিশ্বাসযোগ্য তথ্য প্রদান? এটাও না। এটা হচ্ছে যে কোনো সময়কালের আয় অর্জনের জন্য ব্যয়িত সকল খরচকে অন্তর্ভুক্ত করা। অর্থাৎ
আয়ের পিছনে যতটুকু ব্যয় হবে সেই ব্যয়টাকে দেখানোই হচ্ছে মিলকরণ নীতির প্রাথমিক উদ্দেশ্য। সবাই ক্লিয়ার কিনা বলেন তো? এই মিলকরণ নীতি অনুযায়ী মূলত আমরা কি করি? অবচয়, অবলোপন, ওকে, এগুলাকে ব্যয় হিসাবে দেখাই। অবলোপন বা শূন্যীকরণ এগুলাকে কি হিসাবে দেখাই? এগুলাকে ব্যয় হিসাবে দেখাই। আর এই মিলকরণ নীতি অনুযায়ী বা ব্যয় স্বীকৃতি নীতি অনুযায়ী আমরা অগ্রিম ব্যয়কে ব্যয় হিসাবে ধরি না, কারণ অগ্রিম ব্যয়টা ভবিষ্যতের, এটা এই বছরের না, সেজন্য অগ্রিম ব্যয়কে ব্যয় হিসাবে না ধরে ব্যয় থেকে এটাকে মাইনাস করে দিই। কারণ মিলকরণ নীতি কথা হচ্ছে, আমাদের মেইন বক্তব্য হচ্ছে আমাদের চলতি বছরের আয়ের সাথে পিছনে এই বছরের সংশ্লিষ্ট যত ব্যয় আছে সে ব্যয়টাকে হিসাবভুক্ত করে দেখানো, মানে আয়ের সাথে ব্যয়কে ম্যাচিং করা। এজন্য এটাকে অনেকে ম্যাচিং নীতিও বলে। সবাই ক্লিয়ার? বুঝলাম না, আপনারা লাইভে রেসপন্স কম কেন ভাইয়া? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধারে বিক্রয়ের উপর কুরিন ধার্য করা হয়, অর্থাৎ একটু আগে আমরা বলেছিলাম যে দেনাদারের উপর। আচ্ছা আমি এটা আরেকটু ক্লিয়ার করি, তুমি যেহেতু বলেছো, আমরা একটু আগে দেখিয়েছি, কি দেখিয়েছি মনে আছে? আমরা দেখিয়েছি না এখানে এই যে এই দেনাদারের উপর যে আমাদের কি ছিল, দেনাদারের উপর আমরা কুরিন সঞ্চিতি ধরেছি, তাই না? তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই মিলকরণ নীতির মেইন কথা কি? মিলকরণ নীতির মেইন কথা ভাইয়া এটা, আমরা যখন কুরিন সঞ্চিতি ধরি, কুরিন সঞ্চিতি যখন আমরা ধরবো তখন আমরা দুইটা জিনিসের উপর ধরতে পারি। একটা হচ্ছে আমি বলেছি সরাসরি আমরা দেনাদারের উপর ধরতে পারি, আরেকটা হচ্ছে আমরা ধারে বিক্রয়ের উপর ধরতে পারি। এই ধারে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য করে মূলত মিলকরণ নীতি অনুসারে, ওকে। আর দেনাদারের উপর কুরিন সঞ্চিতি ধার্য করা হয় মূলত রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুসারে। কি অনুসারে? রক্ষণশীলতার সীমাবদ্ধতা অনুসারে। এগুলা মাথায় রাখবে, এগুলা কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাঁ, এখান থেকে নীতিমালা থেকে একটা প্রশ্ন আসবে। সো নীতিমালা থেকে প্রতি বছরই প্রায় ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে লাস্ট গত কয়েক বছর যাবত। সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কুরিন সঞ্চিতির সমাপনী যে আমরা সমাপনী দেনাদারের উপর ধরি সেটা হচ্ছে রক্ষণশীলতার সীমাবদ্ধতা, আর কুরিন সঞ্চিতি যদি আমরা ধারে বিক্রয়ের উপর ধরি সেটা হচ্ছে মিলকরণ বা ব্যয় স্বীকৃত নীতির কথা, ওকে। এই ক্লাস কি তোমাদের ভালো লাগছে না? অনেকে চলে যাচ্ছে কেন? আমাকে ভালো লাগছে না নাকি? নিচের কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য? ভাইয়া উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য আমরা সবাই জানি, তাই না? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য, এটা নিয়ে আমি আর কথা বলবো না। এখানে যা আছে সেটা হচ্ছে অ্যান্সার হবে ব্যয় নিয়ন্ত্রণ, এটা আমরা সবাই জানি। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভাইয়া ব্যয় নিয়ন্ত্রণ। আর যদি ব্যয় নিয়ন্ত্রণ না থাকে, ব্যয় নিয়ন্ত্রণ যদি অপশনে না থাকে তাহলে কি দিব? ব্যয় নির্ধারণ। কি দিব ভাইয়া? ব্যয় নির্ধারণ। তাহলে ব্যয় নিয়ন্ত্রণ না থাকলে অ্যান্সার হবে কি? ব্যয় নির্ধারণ। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য ব্যয় নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ না থাকলে নির্ধারণ। এমনও আছে দুইটাই থাকলো, কাকে নেব বলেন? দুইটাই আছে। যদি এমন হয় ব্যয় নিয়ন্ত্রণও আছে ব্যয় নির্ধারণও আছে, যদি দুইটাই থাকে তাহলে অবশ্যই প্রথমটাকে গুরুত্ব দেব, অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণটাকে আমরা বেশি গুরুত্ব দেব। ওকে, প্রশ্ন ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার? এই আপনারা রেসপন্স বাড়া, না হলে ক্লাস অফ করে দিব কিন্তু। হ্যাঁ, রাগ করবো আপনাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই অ্যান্সার করতেছেন। হামিদুর রহমান, তামান্না, তাবাসসুম, আবু সুফিয়ান, এরপরে হচ্ছে মাইশা মেহজাবিন, জান্নাত মুন অ্যাডমিশন ক্যান্ডিডেট, হামিদুর রহমান, ওমর ফারুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা রেসপন্স করবেন তারা কিন্তু ভালো করবেন। যাদের সামনে কিন্তু টার্গেট, একটা সুযোগ পেয়েছো ভাইয়া। তারিন তারিন খান বন্যা, থ্যাংক ইউ ভেরি মাচ। কানিস ফাতেমা মুনিয়া, তারপর ওমর ফারুক, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা একটু কাইন্ডলি সবাই আই এডুকেশনের মেইন পেজে চলে আসো, কারণ আমি দুইটা জায়গা থেকে কমেন্ট পড়া আমার জন্য কষ্ট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা তাবান্না, তাবাসসুম, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা 7 নাম্বার প্রশ্নটা আসবো। এটা আমাদের সাধারণ একটা জাবেদা। তো সাধারণ জাবেদা আমরা সবাই সাধারণভাবে দেওয়ার ট্রাই করব। ওকে, সাধারণ জাবেদাটা কি ছিল? বলছে প্রশ্নে বলেছে 50,000 টাকার কমিশন পাওয়া গেছে।
ভাইয়া কমিশন যদি আমরা পাই, তো কমিশনটা আমাদের জন্য কি, আমরা সবাই জানি 50,000 টাকার কমিশন পাওয়া গেছে। তাহলে 50,000 টাকার যে কমিশন পাওয়া গেছে এটা আমাদের জন্য একটা আয়, যার মধ্যে 3,000 টাকা পরবর্তী বছরের। এখন বর্তমান বছরের জন্য সঠিক জাবেদা কোনটা হবে বলেন? আপনার জাবেদাও পরীক্ষায় আসছে দেখছেন? তাহলে এই জাবেদাটা আমরা একটু দেব, সবাই একটু জাবেদাটা দেওয়ার ট্রাই করবো, দেখি জাবেদাটা কি হবে বলেন তো। কমিশন পাওয়া গেছে 50,000 টাকা, তার মধ্যে 30,000 টাকা পরবর্তী বছর মানে আগামী বছরের জন্য। এখন বলছে বর্তমান বছরের জন্য জাবেদা কি হবে। ওকে, আমরা জাবেদাটা একটু ট্রাই করব। দেখো এত বড় বড় কঠিন কঠিন অঙ্ক করতে করতে আমরা সাধারণ জাবেদা যাতে ভুলে না যাই, তারা কিন্তু সেখান থেকেও প্রশ্ন করেছে। সো বুঝতেই পেরেছেন। আমরা একটু জাবেদাটা দেখতে চাচ্ছি, সবাই একটু অ্যান্সার করেন সঠিক উত্তর কোনটা হবে। যারা আছেন এটার জাবেদাটা কি হবে? কমিশন পাওয়া গেছে কিন্তু এর মধ্যে 30,000 টাকা পরবর্তী বছরের, কিন্তু জাবেদা চেয়েছে এই বছরের জাবেদাটা কি হবে। আমরা নগদান ডেবিট কমিশন ক্রেডিট একজন বলেছেন মোজাম্মেল হাওলাদার, এরপরে হচ্ছে আবু সুফিয়ান ডি, এরপরে বাকি যারা আছেন বলেন। আপনাদের দুজনকে ধন্যবাদ, বাকি যারা আছেন একটু রেসপন্স করেন ভাইয়া, একটু রেসপন্স করলে কি হবে বলেন তো। সবাই আজকে ক্লাস শেষে অবশ্যই ক্লাস কেমন লাগলো আপনি সেটা জানাবেন। ওকে, ক্লাসটা অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দেন। শেষ মুহূর্তে আপনারা যেটা করবেন, অন্তত এই ক্লাসগুলা আপনি করে গেলে আপনার মাথায় কিন্তু থেকে যাবে। ওকে, রাইসা নাফিয়া ডি বলেছেন, বাকি কারা আছে? রাইসা নাফিয়া, বাকি যারা আছেন আরিয়া আপ্রিন। ওকে, আমি আর বেশি অ্যান্সার নিব না, কারণ হচ্ছে নাফি নগদান ডেবিট কমিশন ক্রেডিট, তামান্না তাবাসসুম ঘ। আচ্ছা, আমরা একটু অসংখ্য ধন্যবাদ, আপনারা একটু অ্যান্সার করতে থাকেন, আমি আমার ব্যাখ্যাটা দিয়ে চলে যাচ্ছি। দেখেন বলছে 50,000 টাকার কমিশন পাওয়া গেছে। ভাইয়া কমিশন যদি পাই তার মানে আমাদের নগদ টাকা আসে, তাহলে আমি নগদান ডেবিট লিখবো, সোজা কথা। তাহলে নগদান ডেবিট কত টাকা বলেন? 50,000 টাকা, স্বাভাবিক যাবে নাকি আপনি দেন। এবার কমিশন যে পেয়েছেন, কমিশন আয়, তাহলে আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রাপ্ত কমিশন অথবা কমিশন ক্রেডিট, প্রাপ্ত কমিশন অথবা কমিশন ক্রেডিট আমি লিখলাম। কিন্তু বলেছে আপনার এই কমিশনের মধ্যে 50,000 টাকার মধ্যে 30,000 টাকা পরবর্তী বছরে, এই বছরের না। আপনি এই বছরে সেটাকে কি আয় দেখাতে পারবেন? পারবেন না। তাহলে এই বছরের আয় কত? দেখেন এই যে কমিশন আপনি পেয়েছেন 50,000 টাকা, এটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলবো? মুনাফা জাতীয় প্রাপ্তি। কি প্রাপ্তি ভাইয়া? আমি এগুলা কিন্তু মূলধন মুনাফা জাতীয় লেনদেনে করিয়েছি। এই মুনাফা জাতীয় প্রাপ্তি 50,000, কিন্তু এই 50,000 টাকার মধ্যে আপনার এই বছরের আয় কত বলেন তো। 50,000 টাকা আপনি পেয়েছেন, তার মধ্যে 30,000 টাকা আগামী বছরের, তার মানে এই বছরের আয় হচ্ছে আপনার 20,000। এই 20,000 টাকাকে বলবো আমরা মুনাফা জাতীয় আয়। সো আমরা আয়টাকে দেখাবো, প্রাপ্তিটাকে নয়। তাহলে প্রাপ্ত কমিশনে আমার কি পুরো টাকাটা বসানো যাবে? যাবে না। এটা থেকে আমার 30,000 টাকা আমি পরবর্তী বছরের পেয়েছি, তার মানে কমিশন বাবদ আমি পেয়েছি মাত্র 20,000 টাকা। খেয়াল করেন, তাহলে কমিশন বাবদ 20,000। এখন ডেবিট ক্রেডিট কি মিললো? মিললো না। বাকি 30,000 টাকা কি? এটা হচ্ছে আমার অগ্রিম আয়, কারণ অগ্রিম প্রাপ্ত কমিশন এটা আমার একটা আয়, কারণ এই আয় সরি এটা আমার একটা দায়, কারণ এই টাকাটা এই বছরের না, আগামী বছরের কমিশন আমি আগেই নিয়ে নিয়েছি, আয়টা আমি অগ্রিম করেছি। সো অগ্রিম আয় আমার প্রতিষ্ঠানের দায়কে বৃদ্ধি করবে, সেজন্য আমরা কি লিখবো? অগ্রিম প্রাপ্ত কমিশন। অগ্রিম প্রাপ্ত কমিশন বা অগ্রিম কমিশন ক্রেডিট 20,000 টাকা, সরি 30,000 টাকা। এই হচ্ছে জাবেদা। সবাই ক্লিয়ার কিনা বলেন তো? তাহলে এই হচ্ছে আমাদের জাবেদা। তাহলে আমাদের সঠিক উত্তর কোথায় আছে দেখেন, নগদান ডেবিট 50,000, কমিশন আয় ক্রেডিট 20,000, আর অনুপার্জিত বা অগ্রিম একই জিনিস, অগ্রিম কমিশন বা অগ্রিম প্রাপ্ত কমিশন ক্রেডিট 30,000। সঠিক উত্তর হবে গ। যারা গ করেছেন তাদেরটা সঠিক হয়েছে, যারা গ করেন নাই তাদেরকে আরো বেশি ধন্যবাদ, কারণ এই জাতীয় প্রশ্ন কিন্তু আপনাকে প্রবলেমে ফেলতে পারে। ওকে,
আপনারা আমার ক্লাস যারা বুঝবেন না, আমি এতটুকু বলতে পারবো, অ্যাকাউন্টিং এর কোনো টিচারের ক্লাসই আপনি বুঝবেন না, কারণ এত সুন্দর করে আমি ব্যাখ্যা দিয়ে বুঝাই, এত সময় নিয়ে কিন্তু অনেকে বুঝাবে না। ওকে, সো আপনারা কেন জানি এই ক্লাসগুলো আপনারা গুরুত্ব দেন না। দেখেন 8 নাম্বার প্রশ্ন যেটা আছে সেটার অ্যান্সারটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবো, তারপরেও আমি একটু আপনাদের রিকল করার জন্য প্রশ্নটা দিয়েছি। বলছে আলফা কোম্পানির 10 লক্ষ টাকার প্রাপ্য রয়েছে যা 350 দিনের মধ্যে প্রাপ্য। ভাইয়া 350 দিনের মধ্যে প্রাপ্য যে পাওনাটা, সেটাকে আমরা কি বলবো, এটি কোথায় প্রদর্শিত হবে? আপনাকে অ্যান্সার জানতে চেয়েছি, সঠিক উত্তরটা একটু বলেন সবাই। ভাইয়া আপনাদের রেসপন্স কমে যাচ্ছে, রেসপন্স খুব খারাপ, এটা কিন্তু খুব খারাপ জিনিস। যদি আপনারা যদি এখনই মানে এত সুন্দর ক্লাসগুলাকে গুরুত্ব না দিন, তাহলে সেটা আসলে দুঃখজনক বিষয় হয়ে যাবে। আমি কিন্তু চলে যাচ্ছি আলোচনায়। ওকে, আচ্ছা যারা আসি তো স্যার অসংখ্য ধন্যবাদ থাকার জন্য। যারা আছেন তাদেরকে মন থেকে ভালোবাসা, মন থেকে ভালোবাসা দেন। যারা আছেন ছেলেরা, আপনাদেরকে দোয়া করবো আপনারা সুন্দর একটা বউ পান, আর যে সমস্ত যারা আছেন আপুরা, তাদেরকে দোয়া করে দিব যাতে সুন্দর একটা জামাই পান। ওকে, আর যারা চলে যাবেন তারা কিন্তু ছেঁকা খাবেন। ওকে, যারা চলে যাবেন লাইভ থেকে তারা কিন্তু ছেঁকা খাবেন, মাথায় রাখেন। এবার যার যার ইচ্ছা। আমরা দেখি আমাদের প্রশ্ন যেটা বলেছে, প্রশ্নটার একটু পোস্টমর্টম করে আসি। দেখো আলফা কোম্পানির যে প্রাপ্য টাকা, এই প্রাপ্য টাকা আমাদের 350 দিনের মধ্যে প্রাপ্য না, আলফা কোম্পানি থেকে আমরা এই 350 দিনে পাবো। এখন ভাইয়া আমরা বলেছি আমাদের 1 বছর সমান 360 দিন বা 365 দিন, এটা হচ্ছে 1 বছর। ওকে, 1 বছরের কম সময়ে যে পাওনাটা আমাদের থাকে, যে সম্পদটা হয় 1 বছরের কম, সেটাকে আমরা বলি কি সম্পদ ভাইয়া? চলতি সম্পদ। কি সম্পদ ভাইয়া? চলতি সম্পদ। তাহলে কোনো কিছু শেষে যদি প্রাপ্য থাকে, প্রাপ্য, তো প্রাপ্য থাকলেই সেটা আমাদের সম্পদ হয়ে যাবে। আমি একটা টেকনিক বলেছিলাম অনেক আগে, আবারও বলি, যে আমরা যখন রেয়ামিল করতে যাব বা আর্থিক বিবরণী করতে যাব, আমরা একটা টেকনিক মাথায় রাখবো, প্রাপ্য থাকলে সম্পদ, প্রদেয় থাকলে দায়, প্রাপ্ত থাকলে আয়, প্রদত্ত থাকলে ব্যয়। সো এই বিষয়টা দিয়ে আমরা এটাকে নির্ণয় করতে পারি যে এটা একটা সম্পদ হবে। তাহলে কি সম্পদ হবে? 1 বছরের কম, যেহেতু 350 দিন, 360 দিন বা 65 দিনের কম, দ্যাট মিনস এটা চলতি সম্পদ হবে। ওকে, তাহলে উদ্বৃত্ত পত্রে স্থায়ী সম্পদে যাবে না, চলতি দায়িত্ব হবে না, ব্যয়ও হবে না, আয়ও হবে না, সঠিক উত্তর উদ্বৃত্ত পত্রে চলতি সম্পদ হিসেবে বসবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি পেইড বেসিস স্টুডেন্ট, গুচ্ছতে চান্স পাইনি, সমস্যা নাই, ঢাকা ইউনিভার্সিটি আছে এখনো। ওকে, আপনার কাছ থেকে ছুটে যায় নাই তো, আপনি এখন ট্রাই করেন না ভাই, চেষ্টা করতে কোনো দোষ আছে বলেন তো? আপনারা কেন যে মাঝে মধ্যে বুঝেন না, চেষ্টার কোনো শেষ নাই। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা আলোচনা এখন আমি করব তোমাদের সাথে, সেটা হচ্ছে কি, বোনাস শেয়ার ইস্যু করা হলে নিচের কোনটি ঘটবে, অথবা বোনাস শেয়ারের লভ্যাংশ প্রদান করা হলে কোনটি ঘটবে। এটা যে কতবার পরীক্ষায় এসেছে মানে যার কোনো বালাই নেই। তো স্টুডেন্টরা কি করেছে, এটাকে মুখস্থ করে ফেলছে ম্যাক্সিমাম স্টুডেন্ট, সবাই অ্যান্সার বলতে পারবেন। দেখি আমরা একটু অ্যান্সারটা আগে নিয়ে নিই, অ্যান্সারটা নেওয়ার পরে আমরা একটু বিশ্লেষণ করব। ওকে, সবাই একটু মাথায় রাখবেন। তো আমি যেটা বলেছি ওটা আপনারা চাইলে লিখে রাখতে পারেন, খাতায় নোট করে রাখতে পারবেন। প্রাপ্য থাকলে কি সম্পদ, আর প্রদেয় অথবা দেয় থাকলে দায়, এই যে দ আছে, দায়। হ্যাঁ, প্রদত্ত 2-1 টাকা ব্যতিক্রম বা প্রদান, এটা ব্যয়। আর প্রাপ্ত বা প্রাপ্তি, এটা হচ্ছে আয়। এগুলাকে একটু মাথায় রাখবেন, সাধারণত এই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের রেয়ামিল করতে গেলেও মাঝে মধ্যে আমাদের দরকার হয়। তো বোনাস শেয়ার যদি আমরা লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার প্রদান করি অথবা বোনাস শেয়ার ইস্যু করি, তাহলে কি হয়, আমরা সোজা বাংলা যদি আমরা জাবেদাটা একটু দেখি, তাহলে জাবেদাটা খেয়াল করলে আমরা বুঝতে পারবো কি হয়। বোনাস শেয়ারটা আমরা সাধারণত জমাকৃত মুনাফা বা আমাদের যে তহবিল আছে, বোনাস শেয়ার যখন দেব, খেয়াল করবা
তখন আমাদের ওই তহবিল বা মালিকানা সত্ত্বটা কমে যাবে। কারণ লভ্যাংশ হিসাবে বোনাস শেয়ার যদি দিই, এই বোনাস শেয়ারটা আমাদের মূলত কোত্থেকে যাবে, আমাদের ওই তহবিল থেকে কমে যাবে। যেহেতু তহবিল থেকে কমে যাবে, আমরা এটার জন্য জাবেদা কি দিব, এটার জন্য জাবেদা দিব জমাকৃত মুনাফা ডেবিট, জমাকৃত মুনাফা ডেবিট অথবা সংরক্ষিত আয় ডেবিট। আর মনে করো এটা দেওয়ার পরে, বোনাস শেয়ার দেওয়ার পরে আমাদের শেয়ার মূলধন বাড়বে, সেজন্য এটাকে শেয়ার মূলধন অথবা অনেকে মূলধন স্টক বলে, একই জিনিস, শেয়ার মূলধন বা মূলধন স্টক। ওকে, ক্রেডিট। এ হচ্ছে আমাদের জাবেদা। এখন এখান থেকে বোঝা যাচ্ছে যখন বোনাস শেয়ার আমরা ঘোষণা করি বা প্রদান করি, বোনাস শেয়ার প্রদান করার পর এই জমাকৃত মুনাফাটা একটা মালিকানা সত্ত্ব, মানে একদিকে আমাদের মালিকানা সত্ত্বটা কমে যাচ্ছে, অন্যদিকে আমাদের আবার শেয়ার মার্কেটে চলে যাচ্ছে, মানে শেয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে মালিকানা সত্ত্ব বেড়ে যাচ্ছে। তার মানে বোনাস শেয়ার প্রদানের কারণে বা লভ্যাংশ হিসাবে যদি আমরা অতিরিক্ত শেয়ার প্রদান করি, যেটাকে আমরা বোনাস শেয়ার বলি, এই বোনাস শেয়ার প্রদানের কারণে একদিকে আমাদের কি হচ্ছে, মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, কারণ এই তহবিল থেকে টাকাটা চলে যাচ্ছে। অন্যদিকে আমার আবার শেয়ারের কারণে কি হচ্ছে, মালিকানা সত্ত্ব বেড়ে যাচ্ছে শেয়ার প্রদানের কারণে। সো কি হচ্ছে, মালিকানা সত্ত্ব একবার বাড়লো একবার কমলো, তার মানে মালিকানা সত্ত্ব কি থাকলো, অপরিবর্তিত থাকলো, মালিকানা সত্ত্ব অপরিবর্তিত থাকলো। অনেক সময় এখানে মালিকানা সত্ত্ব না এসে আসবে শেয়ার হোল্ডারদের সত্ত্ব অপরিবর্তিত থাকবে, অথবা শেয়ার হোল্ডারদের সত্ত্বে কোনো রকম পরিবর্তন ঘটবে না। এটাই হচ্ছে আমাদের বোনাস শেয়ার। আর বোনাস শেয়ার অনেক সময় প্রশ্ন এরকম আসে যে কোম্পানি 5:1 অনুপাতে যদি কোনো শেয়ার ঘোষণা করে, সেটা কি শেয়ার, এটাই হচ্ছে বোনাস শেয়ার। ওকে, এইভাবে আমাদের প্রশ্ন আসতে পারে, আমরা যাতে অ্যান্সার করতে পারি। কারণ প্রশ্ন তো তোমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করবে, তারা তারা এক জায়গা থেকে করবে না। তুমি যখন বোনাস শেয়ার শিখবা, বোনাস শেয়ারের 14 গোষ্ঠী যাতে শেষ হয়ে যায় সেভাবে শিখবা। তাহলে লভ্যাংশ হিসাবে যদি অতিরিক্ত শেয়ার প্রদান করা হয়, সেটাকে আমরা বোনাস শেয়ার বলবো। আবার একটা শেয়ার যদি 5:1, 3:1 এরকম থাকে, 2:1 এইভাবে দেখালে এটা হবে বোনাস শেয়ার। আর বোনাস শেয়ারের জাবেদা চাইলে আমরা এটা দিব। আর যদি বোনাস শেয়ারের মালিকানা সত্ত্বের উপরে প্রভাব দেখায় অথবা শেয়ার হোল্ডারদের সত্ত্বের উপরে প্রভাব দেখায়, তখন আমরা বলবো অপরিবর্তিত থাকবে, অথবা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব একবার বৃদ্ধি পাবে, একবার হ্রাস পাবে। আর কোনো প্রবলেম আছে কিনা বলেন তো, এই আলোচনার পরে আর সমস্যা থাকার কথা? ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছেন আমরা একটু লাইভে থাকি, চেষ্টা করি। হ্যাঁ, আপনাদের জন্য ভাই ক্লাস তো আমার জন্য নিচ্ছি না, আপনার জন্য ক্লাস। আপনি না থাকলে আমি কাকে পড়াবো? নিচের কোনটি অশুদ্ধ হিসাব বিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়? অশুদ্ধ হিসাব বিজ্ঞান তথ্যের গুণবাচক বৈশিষ্ট্য নয় মানে হচ্ছে হিসাব তথ্যের গুণবাচক বৈশিষ্ট্যগুলো আমরা জানি একটা হচ্ছে হিসাব তথ্যের প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য, প্রাথমিক, আরেকটা হচ্ছে মাধ্যমিক গুণগত বৈশিষ্ট্য। মনে আছে? এই দুইটা গুণগত বৈশিষ্ট্য আমরা নীতিমালা অধ্যায়ে কিন্তু পড়ে নিব ভালোভাবে। তাহলে প্রাথমিক গুণগত বৈশিষ্ট্য মানে ভাইয়া কি, প্রাথমিক, এই যে প্রাতে হচ্ছে প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিকতা মানে জিনিসটা প্রাসঙ্গিক হতে হবে। প্রাসঙ্গিক জিনিস যেটা সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হয়, তাহলে প্রাসঙ্গিকতা আর বিশ্বাসযোগ্যতা। আর মাধ্যমিক যেটা, মাধ্যমিক হচ্ছে তুলনাযোগ্যতা। হ্যাঁ, তুলনাযোগ্যতা আর গ্রহণযোগ্যতা, গ্রহণযোগ্যতা বা সামঞ্জস্যতা, সামঞ্জস্যতা। ওকে, সামঞ্জস্যতা, অনেকে আমরা এটাকে প্রভৃতু সহ বলি, সমস্যা নাই, সামঞ্জস্যতা। তাহলে এই জিনিসগুলো হচ্ছে হিসাব তথ্যের গুণবাচক বৈশিষ্ট্য বা গুণগত বৈশিষ্ট্য। এখন বলছে কোনটা গুণগত বৈশিষ্ট্য নয়, তাহলে বাকি যেগুলো আছে আমরা একটু বিশ্লেষণ করব। দেখো আরো অনেক জিনিস আছে, যেমন এখানে বলছে যথাকালীনতা। ভাইয়া যথাকালীনতা মানে কি, যেটা অবশ্যই যথাযথভাবে হবে, তাহলে এটাও তো প্রাসঙ্গিক একটা বিষয়। সো এটাও হচ্ছে, এটাও গুণগত বৈশিষ্ট্য। প্রাসঙ্গিকতা তো আমরা করলামই, তুলনাযোগ্যতা তো আমরা আলোচনাই করলাম। বোধগম্যতা, ভাইয়া যে জিনিসটা তুলনাযোগ্য প্রাসঙ্গিক সেটা অবশ্যই বোধগম্য হতে হবে। সো বোধগম্যতা এটাও হিসাব তথ্যের একটা গুণগত বৈশিষ্ট্য। দ্যাট মিনস প্রথম চারটা জিনিসই দেখা যাচ্ছে প্রায় সেম টু সেম, কাছাকাছি। সো এটা হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। কিন্তু দেখেন ভাইয়া কি দেখাবো, দেখেন এখানে যে আমাদের যে বিষয়টা আছে, কি বিষয়, এই যে ব্যয় সুবিধা বিশ্লেষণ। ভাইয়া ব্যয় সুবিধা বিশ্লেষণ
একটা মনে করেন এটা একটা সীমাবদ্ধতা, কি বদ্ধতা? সীমাবদ্ধতা। এটা একটা সীমাবদ্ধতা, অনেকে হয়তো জানে না। তাহলে এটা হিসাব বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা। কেমন সীমাবদ্ধতা? ব্যয় সুবিধা বিশ্লেষণ জিনিসটা কি? আপনার প্রতিষ্ঠানের যতটুকু ব্যয় হবে, মনে করেন আপনার প্রতিষ্ঠানে 100 টাকা ব্যয় হয়েছে, আপনি অবশ্যই সুবিধা চেষ্টা করবেন তার থেকে অবশ্যই প্রাপ্ত সুবিধাটা 100+ হতে হবে। মানে আপনি যত টাকা ব্যয় করবেন সুবিধাটার অবশ্যই বেশি হবে। এই যে বিশ্লেষণের বিষয়টা, এটাকে বলে ব্যয় সুবিধা বিশ্লেষণ। তাহলে ব্যয়ের তুলনায়, এইভাবে জিনিসটা, ব্যয়ের তুলনায় অবশ্যই সুবিধা বেশি হবে। অথবা সুবিধা যদি এই পাশে লেখেন, আপনি কি লিখবেন? সুবিধা গ্রেটার দেন ব্যয়। এটাই হচ্ছে ব্যয় সুবিধা বিশ্লেষণের নীতি বা সীমাবদ্ধতা। কারণ আপনার ব্যয়ের থেকে যদি সুবিধা কম হয় সেটাকে আপনি গ্রহণ করবেন না। হিসাব বিজ্ঞানের এটা একটা সীমাবদ্ধতা। সবাই ক্লিয়ার কিনা? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? এটা হিসাব তত্ত্বের গুণগত বৈশিষ্ট্য নয়, ব্যয় সুবিধা বিশ্লেষণ। আমরা যারা লাইভে আছি, ক্লাস করার পরে মনে হয় যে আমার ক্লাস করার পরে যে তথ্যগুলা তোমরা পাচ্ছ, এই তথ্যগুলা কিন্তু অনেকেই দিতে পারবে না। সো এই ক্লাসগুলার তথ্যগুলা আপনারা মাথার মধ্যে ঢুকিয়ে রাখেন, আপনাদের জন্য অনেক অনেক বেশি উপকৃত হবেন আপনারা। ভাই, পরীক্ষা একবার হয়ে গেছে, আপনার ভাগ্যে থাক আর না থাক, আপনি আরেকবার সুযোগ পেয়েছেন। সো এটাকে কাজে লাগান। সো কাজে লাগালে আপনি সফল হতেও পারেন, নাও হতে পারেন। কাজে যারা লাগাবে না তারা সফল হবে না নিশ্চিত, কিন্তু যারা কাজে লাগাবে তারা সফল হতেও পারে, নাও হতে পারে, হওয়ার সম্ভাবনাটাই বেশি। সো চেষ্টা করতে কোনো আক্ষেপ নাই। কারণ আপনি বলেছেন, মহাত্মা গান্ধীর একটা কথা আছে যে লক্ষ্যে পৌঁছানো বড় কথা না, লক্ষ্যে পৌঁছানোর চেষ্টাটাই বড়। তো আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে নিরাশ করবে না। একটু পরে আজান দিবে। আচ্ছা, আমরা শেষ করে দিব। আজানের সময়, আজান হলে আমাদেরকে একটু বলবা, আমরা শেষ করে দিব। আসলে আমার ইচ্ছে ছিল আজকে 30টা প্রশ্ন আমি স্লাইডে এনেছি, 30টা প্রশ্ন সলভ করতে, বাট যেটা হয়েছে সেটা হচ্ছে আমি তো একটু বেশি আলোচনা করি, যার কারণে হয়তো 10টা প্রশ্ন শেষ হয়েছে মাত্র, আরো 20টা প্রশ্ন রয়ে গেছে। তো যদি সুযোগ হয় সামনে, কারণ আজকের পর আমি আপাতত এই কয়েকদিন ক্লাস নিব না। হ্যাঁ ভাইয়া, সেকেন্ড পেপার ক্লাস কবে? সেকেন্ড পেপার ক্লাস কিসের, মানে এইচএসসি সেকেন্ড পেপার ক্লাস 1টা 20-এ আছে আজকে। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই প্রশ্নটা দেখি। একটা ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা দিয়ে ভূমি ক্রয় করলো, ভূমি দালালের কমিশন বাবদ 5,000 টাকা প্রদান করা হলো নতুন দালান নির্মাণের জন্য। পুরাতন দালান, এটা দালান হবে, ওকে, দালান ভেঙে ফেলা হলো এবং এ বাবদ খরচ হলো কত টাকা? আরো 7,000 টাকা। ক্রয় মূল্য নীতি অনুযায়ী ভূমির মূল্য লিপিবদ্ধ করা হবে কত? এই প্রশ্নটা কিন্তু গত বছরও এসেছিল, সেম প্রশ্ন। দেখেন, আমরা ক্রয় মূল্য নীতির মেইন কথা কি? একটা স্থায়ী সম্পদকে, কি সম্পদকে? স্থায়ী সম্পদকে, স্থায়ী সম্পদকে, ভাই আমি কিন্তু আজকে 2-3টা নীতির কথা বলে ফেলেছি অলরেডি। স্থায়ী সম্পদকে সব সময় তার মোট ক্রয়কৃত অর্জন মূল্যে দেখাবো, ক্রয়কৃত অর্জন মূল্যে। এখন প্রশ্ন আসতে পারে ক্রয়কৃত অর্জন মূল্য আবার জিনিসটা কি ভাইয়া? অর্জন মূল্যে দেখাবো, এটা হচ্ছে, মনে করেন আপনি একটা মেশিন কিনলেন, মনে করেন গাজীপুর থেকে। এই মেশিনটা কিনলেন, মেশিনটা কিনে আনার সময় আপনার যে ভাড়া হয়েছে, পরিবহন খরচ গিয়েছে, বা এটার জন্য যে আপনি সরকারকে ট্যাক্স দেওয়া লাগছে, সেই ট্যাক্স, পরিবহন খরচ, এরপরে হচ্ছে আপনি যদি শ্রমিক এটার পিছনে কাজে লাগান, ওই শ্রমিকের মজুরি, এবং যারা এটাকে বসাবে, আপনার প্রতিষ্ঠানে এসে বসাবে, তাদেরকে যে টাকাটা দেন সেটা হচ্ছে সংস্থাপন ব্যয়। এই সকল জিনিস একসাথে যোগ করলে যেটা হবে সেটাই হবে সম্পত্তির মোট অর্জন মূল্য বা ক্রয় মূল্য। তো সম্পত্তির মোট অর্জন মূল্য বা ক্রয় মূল্য নির্ণয় করা হয় আমাদের মূলত কি নীতি অনুযায়ী? ক্রয় মূল্য নীতি অনুযায়ী। এই নীতির আরেকটা নাম হচ্ছে ঐতিহাসিক ব্যয় নীতি। কি নীতি ভাইয়া? ঐতিহাসিক ব্যয় নীতি, অথবা এটাকে অনেকে বলে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। দেখেন, আমি কিন্তু একসাথে ডিটেলস আলোচনা করে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। সো ওকে,
তাহলে আমরা কি করব, আমি ডিটেলস আলোচনা করে দিচ্ছি। তাহলে এই নীতি অনুযায়ী, কি নীতি, ক্রয় মূল্য নীতি বা ঐতিহাসিক ব্যয় নীতি বা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল বা কস্ট প্রিন্সিপাল বা হিস্টোরিক্যাল প্রিন্সিপাল, যেই নামে আসুক না কেন, এই নীতি অনুযায়ী একটা সম্পদের সাথে যা যা খরচ হবে, আনুষঙ্গিক খরচ, সকল খরচ যোগ করে সম্পদের মূল্য নির্ধারণ করা হবে। আর এই নীতি মূলত সমর্থন করে চলমান প্রতিষ্ঠান ধারণাকে। আমরা একটু দেখি তাহলে এখানে সম্পদের মূল্য, যারা যারা অ্যান্সার করেছেন 92,000 টাকা, 92,000 টাকা সবারটা ঠিক আছে। তামান্না তাবাসসুম, আবু সুফিয়ান, মন্দিরা মন্ডল, অসংখ্য ধন্যবাদ। আপনারা রংধনু, ওমর ফারুক, জান্নাত মুন, পারজানা বিশ্বাস, তারপরে কানিস ফাতেমা মুনিয়া, রাইসা নাফিয়া, তো আপনারা সবাই পারেন। তাহলে আমরা জাস্ট মুখে বলে দিচ্ছি 80,000-এর সাথে আপনার কমিশনটা যোগ করবেন 85, এটার সাথে যে নতুন দালান, পুরাতন নতুন দালান নির্মাণের জন্য পুরানোটা ভাঙা হয়েছে, পুরাতনটা, সেটার যে কস্টিংটা সেটাও যোগ করবেন। তা 80 যোগ 85 যোগ 7, 92,000। সঠিক উত্তর 92,000। এটা সবাই পেরেছেন, সবাইকে ধন্যবাদ। এবার আমরা পরের প্রশ্নটা যাব। দেখেন অনেক বড় একটা প্রশ্ন, দেখে কেমন কেমন লাগে, কিন্তু এই প্রশ্নটা চেনা চেনা লাগে কিনা দেখেন তো। এই প্রশ্নটা আপনারা অন্যান্য জায়গায়ও পাবেন। সায়েম এন্ড সাবরিনা, হ্যাঁ, দুইজন বান্ধবী, সরি বন্ধু এবং বান্ধবী হচ্ছে দুইজন অংশীদার আর কি। তারা কি করেছে, অনেক বড়, যদি প্রশ্ন দেখেন টেকনিক কি, আমি বলেছি অনেক বড় প্রশ্ন দেখলে টেকনিক হচ্ছে আপনি কি চেয়েছে সেটা দেখবেন। তাহলে এত বড় প্রশ্ন পড়ার টাইম নাই। আপনাকে বলেছে ডিসেম্বর 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সেলিমের মূলধনের সুদ। তাহলে সেলিম, সেলিম কেন হবে, সায়েম হবে এখানে। ওকে, সায়েমের মূলধনের সুদ। তো সায়েমের মূলধনের সুদ আপনারা বের করতে হলে সায়েমের মূলধন কত আছে সেটা একটু দেখেন। তাহলে সায়েম হচ্ছে প্রথমে আছে, সো তার মূলধন কত, 50,000 টাকা। ওকে, এরপরে উক্ত হিসাবে সেলিম ব্যবসায়ের জন্য অংশীদার, ও না সরি, এখানে সেলিম আলাদা একজন অংশীদার। ওকে, সেলিম ব্যবসার মাঝামাঝি সময় এসেছে, এই যে দেখেন। তাহলে সেলিমের মূলধনের সুদই আছে, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে সেলিম ব্যবসায় মাঝামাঝি সময়ে চুক্তিবদ্ধ হয়েছে। এক্ষেত্রে তার বিনিয়োগিত মূলধন ছিল 1 লাখ। ভাইয়া, সেলিম 1 লাখ টাকা মূলধন দিয়েছে, মূলধনের সুদ কত, 10%। তো 1 লাখ টাকার 10% কত হবে, সাধারণত 10,000 টাকা। এটা 1 বছরে সে মূলধনের সুদ পাবে। কিন্তু ভাইয়া, সেলিম ব্যবসায় নিয়োগ হয়েছে কখন, চুক্তিবদ্ধ হয়েছে হিসাবের মাঝামাঝি, মাঝামাঝি মানে 6 মাস, সেজন্য এটার অর্ধেক হবে, অর্থাৎ 5,000 টাকা মূলধনের সুদ হবে তার। ওকে, খুবই কমন একটা প্রশ্ন, 1 লাইনে আনসার করে দিবেন, 1 লাইনে আনসার করে দিন। ভাইয়া নামাজ আরাম কি দিয়ে দিয়েছে, এই আজান কি দিয়ে দিয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সহজ প্রশ্ন ছিল, এটা আপনারা পারবেন। এরপরের প্রশ্ন, ওকে, 13 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি, সংক্ষেপে একটু দেখব। 13 নম্বর প্রশ্ন বলেছে কি ভাইয়া, বলেছে দেখো, বলেছে XYZ কোম্পানি, ওকে, যাই হোক, যে কোনো কোম্পানি 35,000 টাকার মালিকানা সত্ত্ব প্রদর্শন করে 1 অক্টোবর। অক্টোবর মাসে মালিক এত টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে, কোম্পানি 6,000 টাকা নিট মুনাফা অর্জন করে, মালিকানা সত্ত্ব কি বলছে, মালিকানা সত্ত্ব 4,000 টাকা হয় যদি 31 অক্টোবর মালিকানা সত্ত্বটা, তবে মালিকের উত্তোলিত টাকার পরিমাণ। ভাইয়া, যদি কখনো এই জাতীয় প্রশ্ন আসে, কি প্রশ্ন, আপনাকে প্রশ্নে মুনাফা, আমি কি বলি একটু শুনেন, মুনাফা বা ক্ষতি অথবা আয় অথবা ব্যয় অথবা প্রারম্ভিক মূলধন অথবা সমাপনী মূলধন অথবা উত্তোলন, কি বলেছি, উত্তোলন অথবা অতিরিক্ত মূলধন, এই জিনিসগুলো কখনো যদি কোনো প্রশ্নে জানতে চায় আপনার কাছে, কি কি, মুনাফা, ক্ষতি, আয় ব্যয়, উত্তোলন, মূলধন, তারপরে অতিরিক্ত মূলধন, এই জিনিসগুলো যদি কখনো জানতে চায়, আপনি জাস্ট একটা ছক মাথায় রেখে সে আঙ্গিকে সমাধান করবেন। কি ছক, আপনি জাস্ট কিচ্ছু করবেন না, কোনো কিচ্ছুর দরকার নেই, আপনি জাস্ট এইভাবে বাম পাশ আর ডান পাশের একটা খেলা খেলবেন। কি খেলাটার দিকে তাকান, এটা হইলো বাম পাশ,
এটা হচ্ছে মনে করেন ডান, এটা হচ্ছে বাম। এই পাশে মাথায় রাখবেন সবসময় সমাপনী মূলধন এই পাশে আসবে, সমাপনী মূলধন আর উত্তোলন। আর এই পাশে আসবে মনে করেন প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন, বা অতিরিক্ত বিনিয়োগও হতে পারে, অতিরিক্ত মূলধন। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, প্রারম্ভিক, সমাপনী, অতিরিক্ত মূলধন, উত্তোলন, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এরপরে মাথায় রাখবেন ব্যবসায়ের যদি আয় বা লাভ এই পাশে হবে আর ব্যয় বা ক্ষতি এই পাশে হবে। আর মাথায় রাখবেন সবসময় দুই পাশের যোগফলটা এখানে আমাদের সমান আমরা দেখাবো, সবসময় এখানে যোগফলটা সমান দেখাবো। এই টেকনিক দিয়ে আপনি কি করতে পারবেন, আপনার প্রারম্ভিক মূলধন চাওয়া হোক, সমাপনী মূলধন চাওয়া হোক, উত্তোলন চাওয়া হোক, ব্যয় চাওয়া হোক, ক্ষতি চাওয়া হোক, যা চাইবে তাই আপনি অ্যান্সার করতে পারবেন। কথা কি বুঝছেন? টেকনিকটা মাথায় রাখবেন। জাস্ট একটা বিষয় হচ্ছে এখানে আপনার কি যা যা আছে সেগুলোর মান। আর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে শুধু একই সাথে আয় এবং ব্যয় হয় এটা থাকবে, না হয় এটা থাকবে, দুটো একসাথে থাকবে না। সো আমরা এই প্রশ্নটাকে একটু যাচাই করি। দেখেন বলছে 1 অক্টোবর তারিখে কোম্পানির মালিকানা সত্ত্ব, তার মানে এটা প্রারম্ভিক মূলধন কত, 35। 1 তারিখে যেহেতু, তার মানে প্রারম্ভিক মূলধন, এখানে আমি 35 লিখলাম। এরপরে অক্টোবর মাসে মালিক এত টাকার অতিরিক্ত বিনিয়োগ, তাহলে অতিরিক্ত কত, 2000। এই যে অতিরিক্ত মূলধন 2000 আমি এই পাশে লিখলাম। দেখেন আমি জাস্ট ওই প্রশ্নটা দেখে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে কি বলছে, কোম্পানি 6000 টাকা নেট মুনাফা। ভাইয়া মুনাফা কোন দিকে, আয় বা লাভ? এই যে লাভ, 6000 টাকা নেট মুনাফা। দেখেন আপনার তিনটা জিনিস আপনি পেয়েছেন, 35, 2, 6। এরপরে বলছে মালিক 31শে ডিসেম্বরে মালিকানা সত্ত্ব, মানে সমাপনী মূলধন কত টাকা ভাইয়া, মাত্র 4000 টাকা। আপনি 4000 টাকা এই পাশে লিখলেন। এবার দুই পাশ সমান করবেন কিভাবে, এই পাশে হচ্ছে 35, 6, 41, 41 আর 2, 43, এই পাশে হচ্ছে 43, তার মানে এই পাশেও কত হবে, এই পাশে আপনার 43 হবে, কিন্তু এই পাশে আছে কত, 4, কত কম আছে, 39। এই বাকিটাই হচ্ছে এখানে কি প্রশ্ন কি ভুল ছিল নাকি, সমাপনী মূলধন কি 6, প্রশ্নে কি ভুল ছিল নাকি? এখানে 4000 হবে না, এখানে 40,000 হবে, প্রশ্নে ভুল ছিল। ওকে, এখানে 40,000 হবে, খেয়াল করবেন। তাহলে এখানে কত, 40,000। এখন আপনার এই পাশে পেয়েছেন 43, এই পাশেও 43, কিন্তু এই পাশে দেখলেন সমাপনী মূলধন আছে 40, তাহলে উত্তোলন কত হবে, উত্তোলন হয়ে যাবে 3000। সঠিক উত্তর 3000 হবে। এখানে প্রশ্নে 40,000 হবে, কারণ 4000 হলে আমাদের পার্থক্যটা অনেক বেশি হয়ে যায়। জাস্ট এই টেকনিকটা অবলম্বন করে আপনি যে কোনো ধরনের একতরফা হোক, আবার হিসাব সমীকরণ হোক, যেটারই প্রশ্নে চাওয়া হোক না কেন, আপনি এই ছকটা ফলো করবেন। প্রারম্ভিক, সমাপনী, অতিরিক্ত মূলধন, উত্তোলন, লাভ বা আয়, ব্যয় বা ক্ষতি, জাস্ট বসাবেন। বসানো শেষে দুই পাশ মিলিয়ে যেটা পাবেন না সেটাই অ্যান্সার। সবাই ক্লিয়ার? টেকনিকটা বুঝছেন? টেকনিকটা বুঝছেন কিনা বলেন তো? তাহলে সঠিক উত্তর কি হবে, বি, 3000 টাকা। কিভাবে হয়েছে, এটা কিন্তু 40,000, ভুলে 4000 আসছে, এটা মাথায় রাখলেই হবে। আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন আমরা সমাধান করব, এটা আপনারা পারবেন, কারণ এর আগে এটা নিয়ে আমরা কাজ করে ফেলেছি, তো আপনারা খুব সহজে পারবেন এটা। আমি এই প্রশ্নটা সলভ করে আজকের ক্লাসটা শেষ করব। যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমরা 14 নাম্বার, হ্যাঁ 14 নাম্বারটা আপনারা একটু ট্রাই করেন, 1 মিনিটের কাজ, আপনারা পারবেন আমি আশা করি। ওকে, 14 নাম্বার প্রশ্নটা আপনারা একটু দেখেন পারেন কিনা। 1 মিনিটে আমরা অ্যান্সার করব। ওকে, 1 মিনিটে অ্যান্সার করব আমরা সবাই। জাস্ট চোখের পলকে অ্যান্সার হয়ে যাবে, চোখের পলকে, কারণ এই প্রশ্নটা একেবারেই সহজ, এটা না পারার কোনো রিজনই নেই। ওকে, না পারার কোনো রিজনই নেই। লাভ ক্ষতির চাইছে, তাই না? লাভ ক্ষতির অঙ্ক তো আমরা করেছি, একটু আগে একটা করেছি, লাভ বা ক্ষতি। আর এখানে সরল রৈখিক পদ্ধতিতে অবশ্যই, তো আর তো কোনো কথাই নেই। লাভ ক্ষতি বের করতে হবে। লাভ বা ক্ষতি বের হয় থেকে, বিক্রয় মূল্য আর বহিমূল্য থেকে। আমরা সবাই জানি বিক্রয় থেকে আমরা বহিমূল্য মাইনাস করব, তাই না?
প্লাস হলে লাভ, মাইনাস হলে ক্ষতি। আর আমরা এখানে কি কি আছে, এখানে যন্ত্রপাতির ক্রয় মূল্য আছে ভাইয়া, ক্রয় মূল্য আছে, আয়ুষ্কাল আছে, ভগ্নাবশেষ মূল্য আছে। এখান থেকে আমরা অবচয় বের করতে পারি। তবে এখানে অবচয় লাগবে না, কারণ এখানে পুঞ্জীভূত অবচয়ের সরাসরি একটা জেরি দেওয়া আছে। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য কত? 60,000। দেখেন আপনার ক্রয় মূল্য হচ্ছে 60,000, আর পুঞ্জীভূত অবচয় কত ভাইয়া? 35,000। তো ক্রয় মূল্য থেকে আপনি পুঞ্জীভূত অবচয় বাদ দিলে আপনি কি পাবেন? আপনি বহিমূল্য পাবেন। তো বহিমূল্য কত ভাইয়া? বহিমূল্য হবে আপনার 25,000। তো বহিমূল্য যেহেতু 25,000, আপনার বিক্রয় করেছেন কত? আপনি বিক্রি করেছেন 22,000 টাকা। ক্লিয়ার কিনা বলেন তো? আপনারা একটু অ্যান্সারটা করেন। আমি একবারই বের করে দিলাম, ম্যাক্সিমাম জিনিস আপনারা এমনিতেই পারবেন। আপনার পঞ্জীভূত অবচয় দেওয়া আছে 35,000। ওকে, দেখি অ্যান্সারটা করেন। কমন একটা অ্যান্সার। এখন দেখেন আপনার এখানে বহিমূল্য যে 35,000 টাকা লিখছেন, এখানে একটা ব্যাপার আছে। এই পুঞ্জীভূত অবচয় 35,000 টাকা কিন্তু আগের, এই যে 1 তারিখে জমাকৃত। কিন্তু নতুন করে আপনি যে 22 সালের 1 জুলাই একটা মেশিন কিনেছেন, হ্যাঁ, 1 জুলাই তারিখে আপনার একটা কি আছে, এই যে ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। ওকে, তাহলে এই যে 1 জুলাই তারিখে মেশিনটা বিক্রি করেছেন, এই মেশিনটা যে 1 জুলাই তারিখে বিক্রি করেছেন, এটা জুলাই মাস পর্যন্ত প্রতিষ্ঠানে ছিল না? অবশ্যই ছিল। সো এটার এই 1 জুলাই বিক্রি করার কারণে জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত এটা প্রতিষ্ঠানে থাকার কারণে এটার আপনার 6 মাসের অবচয় আসবে। তো এটা 6 মাসের অবচয় কত হবে? দেখেন আমরা নর্মালি একটা বিষয় জানি, আমাদের সম্পদের ক্রয় মূল্য হচ্ছে 60,000। তো আমরা সবাই জানি এই ক্রয় মূল্য 60,000, এখান থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য কত আছে? ভগ্নাবশেষ মূল্য 10,000। এটা মাইনাস করেন, মাইনাস করলে 50,000 হবে। এটাকে আপনি আয়ুষ্কাল কত বছর? মেবি 5 বছর। দেখেন তো আয়ুষ্কাল কত বছর আছে? 5 বছর। ভাগ করে দেন, তাহলে আপনার কত হয়? 60 থেকে 10 গেলে 50, 50কে 5 দিয়ে ভাগ করলে 10,000 টাকা আপনার অবচয়। এটা 1 বছরের অবচয়, কিন্তু আপনি নেবেন কয় মাসের অবচয়? 6 মাসের অবচয়। তো 1 বছরের অবচয় যদি কত হয়? 10,000 হয়, 6 মাসের অবচয় হবে 5,000। অর্থাৎ আপনার পঞ্জীভূত অবচয় কত হবে? পঞ্জীভূত অবচয় হবে 35, 5, 40। 60 থেকে 40 গেলে কত হবে? 20,000 টাকা আপনার বহিমূল্য। এখন আপনি সম্পদ বিক্রি করেছেন কত টাকা? 22,000 টাকা। আর বহিমূল্য কত? 20,000 টাকা। আপনার 2,000 টাকা কি হবে ভাইয়া? 2,000 টাকা যেহেতু ক্লাসে এসেছে সেহেতু লাভ। তাহলে লাভ হবে 2,000 টাকা। সঠিক উত্তর 2,000 টাকা। এটা আমরা আগেও করেছি এই অঙ্ক, সেজন্য এটা নিয়ে আমি আর ডিটেলস বলবো না। কারণ এখানে যেহেতু মেশিনটা জুলাইতে বিক্রি করেছেন, সেজন্য 6 মাসের অবচয়টা আপনাকে এনে আগের অবচয়ের সাথে, আগের পঞ্জীভূত অবচয়ের সাথে যোগ করে দেখাতে হবে। ক্লিয়ার কিনা? এবার সর্বশেষ প্রশ্ন, আমরা আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন নেব। সবাই ক্লিয়ার কিনা বলেন তো? থ্যাংক ইউ ভেরি মাচ। নাহার হার্ডওয়্যার লিমিটেড আমাদের বলছে দেনাদার আবর্তন অনুপাত। ভাইয়া দেনাদার আবর্তন অনুপাত কিভাবে বের করতে আমরা সবাই জানি তো নাকি? সবাই জানি তো নাকি জানি না? বলেন তো দেনাদার আবর্তন অনুপাত আপনারা কিভাবে বের করবেন? আমরা লাস্ট অঙ্কটা করব, লাস্ট। আজান দেয় স্যার। ওকে, একটু শেষ, এটাই শেষ অঙ্ক, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। ওকে, আপনারা রাগ করেন না আমার উপর, আজকের ক্লাসের শেষ অঙ্ক। ইনশাল্লাহ আমরা এটা শেষ করে ক্লাসটা শেষ করে দিচ্ছি। নিট ধারে বিক্রয় হচ্ছে কত টাকা? 65 লক্ষ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা। বছরের শুরুতে এবং শেষে দেনাদারের পরিমাণ এত। এখন ভাইয়া আমরা বলি কি, এই দেনাদার আবর্তন, দেনাদারটা সৃষ্টি হয় কোত্থেকে? ধারে বিক্রয় থেকে। এটা আমি কালকে এইচএসসিতে করিয়েছি। ধারে বিক্রয়ের কারণে দেনাদার সৃষ্টি হয়। সেজন্য দেনাদার আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে, দেনাদার আবর্তন অনুপাত মানে হচ্ছে অ্যান্সার আসবে 12। ওকে, তাহলে আবর্তনটা কতবার হয়েছে দেনাদারের প্রতিষ্ঠানে সেটা আমরা দেখব। তাহলে আমাদের প্রতিষ্ঠানে নিট ধারে বিক্রয়কে, তাহলে নিট ধারে বিক্রয় কত? 65 লক্ষ। অ্যামাউন্টটা কিন্তু বড়।
এটাকে গড় দেনাদার দিয়ে ভাগ করব। গড় দেনাদার কিভাবে পাবো? আমাদের শুরুতে দেনাদার হচ্ছে 6 লক্ষ আর শেষে হচ্ছে 7 লক্ষ, তাহলে 6 আর 7 যোগ করলে 13 লক্ষ, 13 লক্ষকে 2 দিয়ে ভাগ করলে হবে 6.5 লক্ষ। এটা দিয়ে ভাগ করলে আপনি অ্যান্সার পাবেন। কথা ক্লিয়ার কিনা বলেন তো? কথা ক্লিয়ার কিনা? নির্ধারিত বৃত্তকে আপনি কি করবেন? তাহলে 1 2 3 4, 1 2 3 4 কেটে দিলাম, 65 কে 65, 10, অ্যান্সার আসবে কয়বার? 10 বার। সঠিক উত্তর এটা। আমি 6,50,000 কিভাবে পেলাম? দেনাদারের প্রারম্ভিক মূল্য আর সমাপনী মূল্য দুইটা যোগ করলে 13 লক্ষ হয়, সেটাকে 2 দিয়ে ভাগ করে আমরা 6.5 লক্ষ লিখে ফেললাম। এই ছিল আপনাদের সাথে আমার আলোচনা। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা 15টা প্রশ্ন সমাধান করেছি, আরো 15টা প্রশ্ন আমার কাছে আছে, সুযোগ পেলে আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।